দর্শক, রাজস্ব খাতের বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বার্তা প্রধান ফারুক মেহেদী। ফারুক মেহেদী, আপনাকে স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে এরই মধ্যে এনবিআর সহ বিভিন্ন যে সরকারি দপ্তর রয়েছে তারা প্রাক বাজেট আলোচনা শুরু করেছে। এর মধ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন রয়েছে, তারা বিভিন্ন দাবিও তুলছে, তারা কর ছাড় সহ তাদের বিভিন্ন ধরনের দাবি রয়েছে। আগামী বাজেটে তো বিভিন্ন যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা বলছেন বাজেটে অর্থ সংস্থান করাটা বেশ চ্যালেঞ্জিং হবে নতুন সরকারের জন্য। এই জায়গাটা আসলে সরকার কিভাবে এই চ্যালেঞ্জকে উতরে যাবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্টার নিউজ কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি ঠিকই বলেছেন যে বাজেট আলোচনা শুরু হয়েছে। আসলে জাতীয় রাজস্ব বোর্ড একটা পার্ট আর অর্থ মন্ত্রণালয়ের একটা পার্ট আছে। তো জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে আপনার ফিসক্যাল পলিসি, যেটা মানে রাজস্ব নীতি, যেটা কিভাবে ইন্টারনাল রিসোর্সকে মোবিলাইজ করে ট্যাক্স রেভিনিউ আদায় করবে। কারণ আপনি যদি একটা পরিবার হয়, একটা বাংলাদেশটা যদি একটা পরিবার হয়, পরিবারের আয় আছে আর ব্যয় করতে হবে। তো আয় করার জায়গাটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। তো আয় করার পদ্ধতিগুলোই হচ্ছে যে ট্যাক্স রেভিনিউর মাধ্যমে তিনটা উইং আছে। যেমন ধরেন আপনি ইনকাম ট্যাক্স, যেটা আমরা ডাইরেক্ট ট্যাক্স বলি, আর ইনডাইরেক্ট ট্যাক্স যেমন কাস্টমস এবং বিএটি থেকে আসে। তো এই মানে তিনটা উইং থেকে যে রাজস্বটা আসবে এটাই হচ্ছে মূলত আসলে সরকারের তহবিল, মানে এক্সচেকার যেটা বলে। তো সেই জায়গাটা যদি আপনার স্ট্রেংথেন না হয় তাহলে কিন্তু এই যে বললেন যে সরকার টাকা কোথায় পাবে চ্যালেঞ্জ, এটা নিঃসন্দেহে একটা খুবই সময়োপযোগী আলোচনা যে টাকাটা কোথা থেকে আসবে। আমি এই জন্য আপনাকে একটু এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য মনোযোগ আকর্ষণ করবো আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে একটা যুদ্ধ চলছে এবং আমরা তো আসলে বৈশ্বিক পরিস্থিতির মধ্যেই আছি। কারণ আমরা আজকে দেখেন এই যে জ্বালানির জন্য কি হচ্ছে, পুরো সিস্টেমের মধ্যে জ্বালানি এখন এমন প্রবলেম ক্রিয়েট করছে যে আপনার টোটাল ইকোনমি অ্যাজ এ হোল কিন্তু ক্রাইসিসের মধ্যে যাচ্ছে। কারণ এই জ্বালানি কেন্দ্র করেই কিন্তু পুরো ইকোনমি এবং পলিটিক্সও নিয়ন্ত্রিত হয়। তো এই যে মধ্যপ্রাচ্যে যে তেলের যে ক্রাইসিস এবং আমরা যে তার তাপ অনুভব করছি, সেটা কিন্তু আমাদের ইকোনমিতে এবং পলিটিক্সে কিন্তু তাপ মানে তৈরি করবে। এবং আপনি জানেন যে গত 2-2.5-3 বছর যাবতই আমাদের ইকোনমি খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। মানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের থেকে অর্থনীতিতে একটা ক্রাইসিস, এবং ইন্টারিম গভর্নমেন্ট এসে কিন্তু ওই যে ক্রাইসিসটাকে অ্যাজ এ হোল যেভাবে আপনার মানে একটা স্থিতিশীল জায়গা নেওয়া, সেই জায়গাটা কিন্তু তৈরি হয়নি। তো যার ফলে যেটা হয়েছে, এখন ধরেন মানুষের ডিমান্ড তো আর কমছে না। তো মানুষের ডিমান্ড আছে, সরকার এটা ফিল করে, এবং আমরা দেখছি যে নতুন সরকার ক্ষমতায় এসেছেন এবং এসেই তাদের কিছু এজেন্ডা আছে, মানে ইশতেহারে কিছু স্পেশাল কিছু কমিটমেন্ট আছে, যেমন ধরেন ফ্যামিলি কার্ড, তারপরে কৃষক কার্ড সহ আরও নানান বিষয় আছে। সেগুলোর জন্য প্রচুর টাকার প্রয়োজন হবে এবং এর প্রভাব তো আসলে প্রথম বাজেটে গিয়ে অনেকটা চাপের মুখে পড়তে। হ্যাঁ, নতুন সরকার তার কমিটমেন্টগুলো সে আগে প্রায়োরিটি দিবে। এর সঙ্গে আপনার আগের যে এক্সিস্টিং যে সিস্টেম, আপনার সরকারি ব্যয় মেটানোর যে ব্যাপারগুলো আছে, অপারেটিং কস্ট আছে সরকার দেশ পরিচালনার জন্য, আরেকটা হচ্ছে উন্নয়ন বাজেট। তো দুইটা মাধ্যমেই সরকারকে একটা গ্রোথ আছে যে আপনি এই বছর যা খরচ করবেন তারপরের বছর যদি আপনি এর চেয়ে বেশি খরচ না করেন তাহলে আপনার জিডিপি গ্রোথ হবে না। মানে ইকোনমি অ্যাজ এ হোল যে পার্সেন্ট আমরা বলি যে 6%, যেটা আমরা বলছি যে আগামী অর্থ বছরে হয়তো 6% জিডিপি গ্রোথ নিয়ে সরকার একটা চিন্তা ভাবনা করছে, মানে অর্থনীতিটা এই হারে বাড়বে। তো এই হারে বাড়ার জন্য তো ইনভেস্টমেন্ট দরকার। ইনভেস্টমেন্টটা আসবে কোত্থেকে? আপনার যে ইনকাম করছেন আপনি রাজস্ব, সেটা থেকে, আর কিছু আপনি ফরেন এড আর লোন থেকে আসবে, বিদেশি ঋণ থেকে। তো আপনি এই দুইটাই হচ্ছে মাধ্যম। এই মাধ্যমে যদি আপনার পাইপলাইন যদি স্বাভাবিক না থাকে, আপনার যদি ইনকাম ভালো না হয়, আর যদি ফরেন আপনার লোন যদি ঠিকমতো না পান, তাহলে আপনার ওই যে ইনভেস্টমেন্টটা হবে না। ইনভেস্টমেন্ট না হলে আপনার ইকোনমিতে ভাইব্রেশন তৈরি হবে না, আপনার কর্মসংস্থান হবে না, মানে প্রাইভেট সেক্টর গ্রো করবে না, তাহলে কিছুই হবে না আর কি। তো আমরা যেটা দেখছি এটা খুবই একটা যৌক্তিক আলোচনা যে আসলে সরকারের তহবিল একটা বড় চ্যালেঞ্জ হবে। বিগত সময় তো আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময় যে টাকা ছাপিয়ে অনেক সময় বাজেট ঘাটতি পূরণের চেষ্টা করা হতো। এই সময় তো আসলে সেখান থেকে সরে আসতে হয়েছে অনেকটা, সেই সুযোগও তো থাকছে না। টাকা ছাপানো মানে এটা তো সবচেয়ে একটা বাজে একটা কাজ, যেটা হচ্ছে আর কি কোনো কিছু না হলে সেটা এক্সট্রিম লেভেলে চলে গেলে এটা হচ্ছে শুধু কাগজে মুদ্রা ছাপানো। কারণ রিয়েল ইকোনমি তো আপনার গ্রো করছে না। আপনি কিছু টাকা ছাপাচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের কিছু ডিসক্রিশনারি আছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে টাকা ছাপিয়ে আপনি বাজারে ছাড়ছেন, তাহলে কিন্তু আপনার এই যে মনিটারি পলিসি, আপনি যে
মানে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি যেটা বলছেন যে আপনার ইনফ্লেশন চেক দেওয়ার জন্য এটাকে আপনি ইন্টারেস্ট রেট হাই করে রাখবেন, তার মানে হচ্ছে ইন্টারেস্ট রেট হাই করে রাখলে আপনার যে টাকা বাজারে যাওয়ার কথা ছিল যাবে না, কারণ মানুষ হয় ব্যাংকে টাকা রাখবে অথবা হাই ইন্টারেস্টের কারণে যারা ইনভেস্টর আছে তারা লোন নিবে না, তাহলে দুই দিক থেকে আপনার টাকাটা ব্যাংকে সাংঘর্ষিক হয়ে থাকবে। যাচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে এটা সাংঘর্ষিক, এটা মানে সুযোগ নেই। তারপরে এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এটা করেছে, সাংঘর্ষিক কাজটাও করে গেছেন আর কি। আচ্ছা, আমরা দেখেছি যে আজকের একটি খবরে বলা হলো যে এ মাসের মধ্যে আমাদের যে কাস্টমস কর্তৃপক্ষ তারা পুরোপুরি তাদের সিস্টেমটাকে অটোমেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবে। বাংলাদেশের যে বাস্তবতা, বাংলাদেশে আসলে অন্যান্য সেক্টর সব কিছু তো আসলে অটোমেশনের মধ্যে আসেনি, এমন বাস্তবতায় যে পুরোপুরি অটোমেশনের কথা বলছে সেটা আসলে কতটুকু বাস্তবায়ন আসলে হবে? কাস্টমস তো অটোমেশনের মধ্যে আছে। এসআই কোডা ওয়ার্ল্ড আপনি জানেন যে এটা ইন্টারন্যাশনাল মানের যে সফটওয়্যার দিয়ে তারা কাস্টমসকে শুল্কায়ন করে থাকে এবং এটা ইন্টারন্যাশনালি কানেক্টেড, যেটা ব্রাসেলস ভিত্তিক যে কাস্টমসের যে মেইন অর্গানাইজেশন যেটা ব্রাসেলসে আছে, যেটাতে বাংলাদেশও মেম্বার, তো সেইটার আলোকেই কিন্তু সারা বিশ্বে হয়ে থাকে। তো বাংলাদেশ অনেক বছর যাবতই এটাকে আপগ্রেড করছে এবং মানে প্রতি বছরে আপগ্রেড করে। তো এটার অর্থ হচ্ছে যে আপনার মানে কাস্টমসের যে জটিলতাগুলো ইজি হয়ে যাবে এবং আপনার যে শুল্কায়ন, আপনার এইচএস কোড যেটা, মানে এইচএস কোড হচ্ছে পণ্যের পরিচিতি। ধরেন আমি ধরেন একটা ঘড়ি ইম্পোর্ট করব, এটার একটা এইচএস কোড আছে। তো এই ঘড়ির তো নানান মানে হোমোজেনিয়াস প্রোডাক্ট আছে, আরও ভ্যারাইটিস আছে, প্রাইস ডিফার করে। দেখা যাবে দামি ঘড়িও আপনাকে কম দামি ঘড়ির মধ্যে একই কোডের মধ্যে চলে দিয়ে আসছে। দিবে। তো একই কোডে দিয়ে দিলে যখন আপনি সিস্টেম যদি ধরে ফেলতে পারে তাহলে কিন্তু আপনি ডিউটি দিতে হবে। তো এইটা আমাদের অটোমেশন হলে এইটার একটা বৈপ্লবিক আমাদের ব্যাপার ঘটে যাওয়ার কথা যে রাজস্বের খাতে এবং ফাঁকি দেওয়ার যে বিষয়টা। তো আমার মনে হয় যদি এটা এনবিআর করে খুবই ভালো। এটা ঠিকই বলেছেন যে আমাদের সব সিস্টেম তো এখনো অটোমেটেড হয় নাই, তো এই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ আছে। আমি মনে করব যে আমাদের যে পুরো সিস্টেম, ইকোনমিক সিস্টেমে, ট্রানজ্যাকশন সিস্টেমে যে অনেক ইমপ্রুভ করেছে, তারপরও আমি মনে করি যে অনেক এখনও ঘাটতি আছে। তো সেই জায়গাগুলো যদি অ্যাড্রেস করা যায় ডেফিনেটলি এটা আমাদের রাজস্বের জন্য খুবই ভালো হবে। এনবিআর এর চেয়ারম্যান একটি কথা বলেছেন যে নারী উদ্যোক্তাদের নামে অনেকেই কিন্তু এর যে কর সুবিধা রয়েছে সেটা আসলে অপব্যবহার করছেন এবং সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এটা আসলে যে নারী উদ্যোক্তা, যারা প্রকৃত নারী উদ্যোক্তা রয়েছেন তাদেরকে কিংবা যারা এই কর ছাড় দিচ্ছেন কিংবা করে ফাঁকি দিচ্ছেন তাদেরকে আসলে আইডেন্টিফাই করা কি খুব বেশি সহজ হবে এনবিআর এর জন্য? আসলে এনবিআর তো কর ছাড় দিয়ে থাকে, কর ছাড়ের এটা দীর্ঘ সংস্কৃতি। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের ইকোনমি তো একটা রাইজিং ইকোনমি, এই ইকোনমিতে আপনার প্রাইভেট সেক্টরকে যদি এগিয়ে নিতে হয়, গ্রো করাইতে হয়, তাহলে আপনাকে কিন্তু কর ছাড় দিতে হবে। কারণ আপনার নিউ ইনভেস্টর যখন একটা এন্টারপ্রাইজ তৈরি করবে তাকে কিন্তু কর ছাড় দিতে হয়। আর কর ছাড় না দিলে তো আপনার সে তো পারবে না। আপনি শুরুতেই যদি বলেন যে তাকে ট্যাক্স দিতে হবে, তাহলে তার টার্নওভার কি, তার কস্ট, ওভারহেড কস্ট কত, সেইটা তো আপনি পারবে না। তো স্বাভাবিকভাবে এটা দিয়ে আসছে, কিন্তু এর সঙ্গে মিস ইউজও আছে। যে দেখা যাচ্ছে কর ছাড় সুবিধা নিয়ে সে হয়তো কোম্পানিও চালাচ্ছে না বা কর ফাঁকিও দিচ্ছে। তো এই জিনিসগুলো হয়। আমি মনে করি যে এনবিআরের সিস্টেমের মধ্যে চেষ্টা করলে সম্ভব না এরকম না। আসলে আমরা দেখি যে বাংলাদেশের কাস্টমসের বা ট্যাক্সের বা ভিএটির যে ক্যাপাসিটি কিন্তু আপ টু দ্য মার্ক না, এবং এখানে মেল প্র্যাকটিসও আছে। তো সেই কারণে আমরা দেখি যে কর ফাঁকি, শুল্ক ফাঁকি এবং ভ্যাট ফাঁকি এটা একটা নিত্য ঘটনা। এবং এনবিআরের প্রথম কথা হলো যে সিস্টেম, যেটা আপনি বললেন এর আগে, যে আমরা যদি আপগ্রেডেশন করি সেটা একটা ব্যাপার হতে পারে, এবং আমাদের টোটাল সিস্টেম একটা ইন্টিগ্রেটেড পদ্ধতি দরকার। ধরেন আপনার কাস্টমস থেকে যে পণ্যটা আমদানি করা হবে সেটা তো কোনো না কোনো মানে আউটলেটে বিক্রি হবে। ধরেন একটা এসি ইম্পোর্ট হবে, এসিটার কিন্তু আপনার প্রাইস ওইখানে ডিক্লেয়ার করা থাকে, তো ডিউটি ফাঁকি দেওয়ার জন্য কম ডিক্লেয়ার করে। আপনার যদি এটা ট্যাক্সের সাথে এবং ভ্যাটের সাথে কানেক্টেড থাকে তাহলে আপনার কত প্রাইস ডিক্লেয়ার করা হলো, কত বিক্রি করলো, কত প্রফিট করলো, এটা কিন্তু সব এন্ড থেকে দেখা যায়, জানা যায়। এটা কিন্তু ব্যবসায়ীদের আপত্তির মুখে সম্ভব হচ্ছে না। তো আমি মনে করি যে এই সিস্টেম ডেভেলপ করা কঠিন কিছু না, সারা বিশ্বেই হচ্ছে। তা আপনি কেন করছেন না? কারণ এখানে আপনার উইলিংনেসের একটা অভাব আছে। তো আমি মনে করি যে এই যে এনবিআর চাইলে কর ফাঁকি, ডিউটি ফাঁকি বা ধরেন মুদ্রা পাচার, এই পণ্য আমদানির আড়ালে, রপ্তানির আড়ালে, এটা অসম্ভব কিছু না।